সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকোপাথ রায়ন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে আমাদের জেএসসি বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা বাংলা প্রথম পত্রটা গত দুটি ক্লাস আমরা দেখেছি, উপভোগ করেছি। আজকে আমরা বাংলা ব্যাকরণের আজকে প্রথম লেকচার এবং সর্বসাকুল্যে আমাদের তৃতীয় লেকচার আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা বাংলা ব্যাকরণের প্রথম যে অংশটি তোমাদের বহু নির্বাচনের জন্য যেটি আমরা প্রয়োজন মনে করি সেটি হলো 1 নম্বরে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো ভাষা। এরপরে আমরা আলোচনা করব মাতৃভাষা এবং সর্বশেষ রাষ্ট্রভাষার মাধ্যমে আমাদের আলোচনা শেষ হবে। তো আমরা জানি যে আমাদের আসলে মানুষের মনে ভাব প্রকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমাদের ভাষা। অর্থাৎ এই ভাষা ছাড়া আমাদের এক মুহূর্ত চলা সম্ভব না। পৃথিবীতে মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে তখনই নিজেদেরকে সার্থক মনে করা যায় যখন আমরা খুব সহজে অবলীলে নিজের মনে ভাব পরস্পরের কাছে আমরা ব্যক্ত করতে পারি এবং এই মনে ভাব প্রকাশের মাধ্যমে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। শুধুমাত্র মনে ভাব প্রকাশের যে আমরা ভাষার যে কথা বলছি, এই ভাষাটা আসলে আমরা জানি যে আমাদের মুখের ভাষাটাকে আমরা অনেকে ভাষা মনে করে থাকি। অবশ্যই মুখের ভাষাই আমাদের একমাত্র মাধ্যম আমরা মনে করি, কিন্তু এটার পাশাপাশি আমরা আমাদের যে ইতিপূর্বে দেখেছি যখন মুখের ভাষা ভালোভাবে আমাদের পৃথিবীর ভূখণ্ডে মানুষের মধ্যে যখনও ভাষার এই অবলীলেই মানুষ মুখের ভাষায় কথা বলার সুযোগ পেত না, তারও পূর্বে তখন মানুষ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করত। আমরা দেখেছি, আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করি ইতিহাস আমাদের সাক্ষ্য দেয় যা মনের ভাব প্রকাশের জন্য মানুষ অনেক সময় নৃত্যের মাধ্যমে, বিভিন্ন চিত্রের মাধ্যমে, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ ইশারা ইঙ্গিতের মাধ্যমে এইরকম বিভিন্ন ভাষার যে প্রকারগুলো রয়েছে, রূপ আছে, এই রূপগুলো মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করত। তো এই ভাষাটা পরিপূর্ণতা আসলো তখন যখন মানুষ মুখের মাধ্যমে অর্থাৎ মুখের ভাষা দিয়েই কিন্তু পরিপূর্ণ একটি ভাষা মানুষ উপহার পেল, পরিপূর্ণ একটি ভাষা তার যে গতি সেটি ফিরে পেল। এবং এইভাবেই পৃথিবীতে যতগুলো প্রতিষ্ঠিত ভাষা আছে এবং অপ্রতিষ্ঠিত যেগুলো ভাষা আছে, তো এই ভাষাগুলো মাধ্যমে সেই ভাষী অর্থাৎ সেই ভাষীর জনগোষ্ঠী তারা তাদের মনের ভাব প্রকাশ করতে সফল হল। তো আমরা ভাষার বিষয়টা বুঝতে পারলাম তাহলে যে ভাষাটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। সাংকেতিক ভাষা হতে পারে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, তারপরে নৃত্যের মাধ্যমে হতে পারে, নৃত্যকলার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে পারে মানুষ, গানের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে। এছাড়াও বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে এখন বাক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষভাবে যে প্রক্রিয়ায় ভাষা মনের ভাব প্রকাশের যে সুযোগ করে দেওয়া, তো এইগুলো আমাদের ভাষার অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম যে মুখের ভাষাটা দিয়ে অর্থাৎ মুখের ভাষা থাকা সত্ত্বেও আমাদের যে আরও ভাষার যে সহযোগী যে সংকেত, প্রতীক বা বিভিন্ন যে রূপের মাধ্যমে প্রকাশ করে সর্বসাকুল্যে তখন একটি পরিপূর্ণ ভাষায় তার পূর্ণ অবয়ব ফুটে ওঠে। তা আমরা তাহলে জানলাম যে এই ভাষা যে আমরা এখন কথা বলছি, তো তাহলে তার আগে কি মানুষ একবারে কোনো কথা বলা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ মুখ তার বন্ধ ছিল? এরকম না।
তখনও তারা নিজেদের মতো চেষ্টা করেছে তাদের মানে মনের ভাব প্রকাশ করার জন্য মুখে কথা বলারই সবচেয়ে বেশি চেষ্টা করেছে। তখনও তারা আসলে সেগুলো অর্থবোধক ছিল না, যার কারণে সেটি ভাষা হয়। তো এই যে ঐকান্তিক প্রচেষ্টা, এই যে আপ্রাণ চেষ্টা মনের ভাব প্রকাশের মুখের মাধ্যমে কথা বলা, এইটা এক পর্যায়ে কিন্তু ধীরে ধীরে তাদের বিভিন্ন মুখ থেকে যে আওয়াজগুলো সৃষ্টি হতো মানুষের, এই আওয়াজগুলো ধীরে ধীরে একটি অর্থে চলে আসে এবং এগুলো কালের আবর্তন বিবর্তনের ধারায় এই অর্থবোধক ধ্বনিগুলো, এইগুলোর মাধ্যমে আমাদের শব্দ সৃষ্টি হয়, শব্দের মাধ্যমে বাক্য বা কথা হয়। এভাবে আমাদের ভাষার পরিপূর্ণতা এসেছে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা আমাদের পূর্বে বা হাজার বছর আগে যে আমাদের ভাষার অবস্থান, তো ভাষাটা আসলে তখন মানুষ মনের ভাবটা প্রকাশের জন্য যে আওয়াজগুলো সৃষ্টি করত, মুখ থেকে যে নিঃসৃত আওয়াজ, এই আওয়াজগুলো যখন অর্থবোধক হয়ে যায় তখন সেটি ধ্বনি হয়ে যায়। তো এই ধ্বনিগুলো যখন একত্রিত করা হয়, এইগুলোর একত্রে কিন্তু ভাষা সৃষ্টি হয়। এই জন্য আমাদের ভাষার একবারে ইট বলা হয়, ভাষার যে প্রধান যে উপাদান হলো ধ্বনি। তো এই ধ্বনিটা সৃষ্টি হয় মুখ থেকে, আওয়াজ বের হয়। তো এই আওয়াজটা বের হচ্ছে আমাদের বিভিন্ন আমাদের প্রত্যঙ্গের মাধ্যমে। তো যে প্রত্যঙ্গগুলোর মাধ্যমে আমাদের আওয়াজ বা ধ্বনি সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা বলছি বাক প্রত্যঙ্গ। তো এই বাক প্রত্যঙ্গগুলো কি? আমাদের বাক প্রত্যঙ্গগুলো আসলে আমাদের এই যে ফুসফুস আছে, ফুসফুসের বাতাসটাও একটা বাক প্রত্যঙ্গ। ফুসফুসের নিচেই যে একটা স্তর আছে, গ্যাপ আছে, ওটাকে বলা হয় মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই এবং ত্যাগ করি, তখন মধ্যচ্ছদা কখনো মানে সংকোচন এবং সম্প্রসারণ ঘটে, তার মানে সেটাও একটি বাকযন্ত্র। এরপরে ফুসফুস তাড়িত যে বাতাসটা, এই বাতাসটা এবং ফুসফুস থেকে বেরিয়ে আসার জন্য যে আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালীটাও একটি বাকযন্ত্র। তো এই বাকযন্ত্রেই আমরা দেখি শ্বাসনালীর এই আমাদের এখানে আমাদের আছে আবার ষড়যন্ত্র। এই ষড়তন্ত্র এইখানে আমাদের পশ্চাৎ জিহ্বা আছে। জিহ্বাটাই সবচেয়ে বেশি আমরা কথা বলার ক্ষেত্রে আমরা নড়াচড়া করি। এবং এই জিহ্বার আমাদের মুখ যে রয়েছে, মুখ যে বিবর বা গর্তটা রয়েছে, এই গর্তের মধ্যে আমরা জানি যে আমাদের দাঁত আছে, আমাদের মূর্ধা আছে, আমাদের তালু আছে। তালুর আবার দুটি, একটি হলো কোমল তালু আর একটি শক্ত তালু। মানে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে প্রত্যেকটি বাক প্রত্যঙ্গ আমাদের কাজে লাগে। আমাদের চোয়াল আছে, নিচের চোয়াল, উপরের চোয়াল আছে, এবং আমাদের ঠোঁট আছে। হ্যাঁ, এই ঠোঁটের মাধ্যমে এমনকি আমাদের যে নাক রয়েছে, নাকের যে নাসারন্ধ্র রয়েছে, যেগুলো যে দুটি নালা দিয়ে আমাদের নাকের বাতাসটা বেরিয়ে আসে এবং নাক দিয়ে আমরা আবার অক্সিজেন গ্রহণ করি অথবা শ্বাস প্রশ্বাস গ্রহণ বা ত্যাগ করি। তো এই সবগুলোই হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ, আর এই বাক প্রত্যঙ্গগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। আশা করি বুঝতে পারছো। তো এই বাকযন্ত্রের মাধ্যমে আমাদের ধ্বনি সৃষ্টি হয়, আর এই অর্থপূর্ণ ধ্বনিগুলো শব্দ হয়, একাধিক শব্দ মিলে একটি বাক্য হয়। এভাবে একাধিক বাক্য সমন্বয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এই হলো আমাদের ভাষা। তাহলে অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হলো ভাষা, অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হলো ভাষা। তবে যে কোনো আওয়াজকে আমরা ভাষা বলতে পারি না। যেমন পশু পাখি ডাক আছে, পশু পাখির ডাককে আমরা শুধু আওয়াজ বলি, এটাকে আবার ভাষা বলবো না। যেহেতু ওই পশু পাখির ডাক, বিড়ালের যে মিমিউ, কুকুরের ঘ্যাঁ ঘ্যাঁ, পাখির কিচিরমিচির, এগুলো এক একটি আওয়াজ। এগুলো আসলে মিমিউ মানে কি? বিড়াল যখন দুঃখে পড়ে তখনও সে মিমিউ করে, বিড়াল যখন খাবার পেয়ে মনের আনন্দে তখনও সে মিমিউ ডাক উচ্চারিত করে। বিড়ালের মায়ের কাছে বিড়ালের যে শাবক তার বাচ্চা কান্নাকাটি করে তখন সে মিমিউ, অর্থাৎ তার মানে তার ডাকেই হলো মিমিউ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আওয়াজ মাত্র, এগুলো পশু পাখির ডাক মাত্র। এগুলোকে আমরা ধ্বনি বলবো না। ধ্বনি হচ্ছে একমাত্র মানুষের মধ্যে থাকে যেগুলো অর্থ রয়েছে, এগুলো হচ্ছে ধ্বনি। তো ধ্বনির সমষ্টি হলো আমাদের ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি বলেছেন, আমরা একটু খেয়াল করি যে তিনি বলেছেন যে
মনের ভাব প্রকাশের জন্য, মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে হবে। এই জন্য যে বাকযন্ত্রের মাধ্যমে, বাকযন্ত্র আমি বুঝাইলাম তোমাদেরকে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন যখন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, ওই ধ্বনিগুলো কোনো বিশেষ জনসমাজে যখন ব্যবহার হয় এবং স্বতন্ত্রভাবে সেগুলো একবারে আলাদাভাবে স্বতন্ত্রভাবে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে যখন অবস্থিত হয় ওই জনসমাজে, তথা বাক্যে যখন এগুলো প্রযুক্ত হয়, বাক্যে প্রয়োগ করা হয়, বাক্যে যুক্ত হয়, সংযুক্ত হয়, এর সমস্ত শব্দ সমষ্টিকে মিলে ভাষা বলছি। তাহলে আমরা ভাষার সংজ্ঞাটা ডক্টর সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় বিস্তারিতভাবে জানতে পারলাম, এবং এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও ভাষার সংজ্ঞা দিয়েছেন। তো আমরা সব মিলিয়ে যেটি আর কি ভাষার সমস্ত প্রামাণিক সংজ্ঞাগুলোর আলোকে যেটি বোঝা গেল যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি মূলত ভাষা। এই ধ্বনি থেকে শব্দ হয়, শব্দ থেকে বাক্য হয়, এই বাক্যে প্রযুক্ত যখন হয়ে গেল তখনই সেটি হয়ে গেল ভাষা। এরপরে আমরা আসি মাতৃভাষা। এখন প্রত্যেকটি শিশু তার মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করছে। তো এই শিশু জন্মগ্রহণ করার পরে সাধারণত মায়ের কাছেই সে লালিত পালিত বেশি হয়, এবং মায়ের তাকে বিভিন্ন কিছু অ আ ক খ এরকম এটা ওটা শিশুকে বিভিন্নভাবে তাকে শেখাই, বিভিন্ন নাম শেখে, বিভিন্নভাবে তার মনে ভাব প্রকাশের জন্য সে চেষ্টা করে সারাদিন শিশুকে নিয়ে কথা বলে। ওই শিশু কিন্তু অবুঝ, সে বুঝে না, তারপর মা কিন্তু তাকে হাজার কথা বোঝায়। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে শিশুটি কিন্তু যখন বেড়ে ওঠে তখন যে ভাষাটি সে প্রথম যে ভাষাটি সে শিখে ওই ভাষাটি হলো তার মাতৃভাষা। এখন প্রশ্ন হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে শিশুটি মা জন্মগ্রহণ ওই সদ্যজাত শিশুটি মাত্রই জন্মের পরপরই যখন তার মা হারা হয়ে গেল, অর্থাৎ এমনও দুর্ঘটনা ঘটতে পারে যে শিশুর মা মারা গেল। আজকাল কিন্তু সিজারে দেখা গেল বা বাড়িতে ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মা মারা যাচ্ছে। তো এই যে মারা যাচ্ছেন, তাহলে ওই শিশুটি তো মার কাছে মানুষ হচ্ছে না, ওই শিশুটি মানুষ হচ্ছে পিতার কাছে, অথবা দাদা দাদির কাছে, নানা নানির কাছে, অথবা পাড়া প্রতিবেশী বা অন্য কোনো ধর্মবর্ণের মানুষের কাছেও সে মানুষ হতে পারে। তাহলে তার কি মাতৃভাষা থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে সে যার কাছেই প্রথম ভাষাটি শিখবে সেই প্রথম ভাষাটিই হলো তার মাতৃভাষা। মাতৃভাষার জন্য মাকেই মানে শর্ত হিসেবে নিযুক্ত করতে হবে এরকমটি নয়, বরং শিশু প্রথমে যে ভাষাটি শিখবে এবং যার কাছে শিখুক না কেন সেটি হবে তার প্রথম ভাষা। এই প্রথম ভাষাই হলো মূলত তার মাতৃভাষা। এখন এই মাতৃভাষা তাহলে আমরা জানতে পারলাম যে শিশুর প্রথম যে ভাষা শিখে তাকেই আমরা মাতৃভাষা বলছি। আমাদেরও মাতৃভাষা রয়েছে, আমাদের মাতৃভাষা হলো আমাদের বাংলা। এই বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের সকলের মায়ের ভাষা হলো বাংলা। তো একইভাবে পৃথিবীর অন্যান্য জনগোষ্ঠীর তাদের নিজস্ব ভাষা আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, ফার্সি আছে, উর্দু আছে, ফরাসি আছে, তুর্কি, এরকম সব পৃথিবীতে অনেক, মারাঠি, গুজরাটি, সিংহলি, অনেক ভাষা পৃথিবীতে আছে। পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও অধিক ভাষা প্রচলিত আছে বা প্রতিষ্ঠিত। তো আমরা আমাদের সৌভাগ্য বাঙালি হিসেবে আমরা গর্বিত, এবং বাংলা ভাষা হিসাবে গর্বিত, বাংলাদেশি হিসেবে গর্বিত যে আমাদের বাংলা ভাষা পৃথিবীর এতগুলো ৩৫০০ ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা কিন্তু আমাদের স্থানের দিক থেকে চতুর্থ, এবং জনসংখ্যা আমরা দেখছি যে জনসংখ্যার দিক থেকে এই ভাষাটি আবার ষষ্ঠ বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এতগুলো ভাষার মধ্যে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আমরা পাই এগুলো, যে কোথাও ষষ্ঠ, কোথাও চতুর্থ আছে। তো আমাদের পাঠ্য বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমার বইয়ে কী আছে সেটি আমরা পরীক্ষায় দিব এবং আমরা সেটি মাথায় রাখবো। তো এই যে বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা, এবং এই মাতৃভাষার পরেই যে আরেকটি আমাদের জায়গা সেটি হলো যে রাষ্ট্রভাষা। অর্থাৎ মাতৃভাষা আমাদের বাংলা, এছাড়াও আমরা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিও আমরা আমাদের এখানে আমাদের বাংলা ভাষা পাশাপাশি ইংরেজি ভাষাও চলছে, এবং এছাড়া অন্যান্য ভাষাগুলো আমাদের দেশে প্রচলিত আছে। এছাড়াও আমাদের যে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদেরও নিজস্ব ভাষা আছে, চাকমাদের ভাষা আছে, আচিক আছে,
হ্যাঁ, এরকম ত্রিপুরা বা ওদের নিজস্ব যে সাঁওতালি সহ অন্যান্য যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো যে বাস করে, তো এই চট্টগ্রাম সহ রাজশাহী বিভিন্ন জায়গায় যে সিলেট এইসব জায়গায় তাদের নিজস্ব ভাষা রয়েছে। তবে আমাদের সকলের মাতৃভাষা এবং আমাদের সকলের রাষ্ট্রভাষা কিন্তু বাংলা, যদিও তাদের নিজস্ব ভাষা রয়েছে। তো এখানে আমাদের আরেকটি বিষয় হলো, এই বাংলা ভাষাটা আমাদের বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, বিহার, মেঘালয়, মণিপুর সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ এই সবগুলো রাজ্যে আমরা কিন্তু বাংলা ভাষা সেখানে বা বাঙালি পেয়ে থাকি। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশে, এবং সিয়েরা লিওন, এইসব দেশে কিন্তু আমাদের বাংলা ভাষা প্রচলিত আছে। তো এইসব দেশেও স্থান পেয়েছে আমাদের বাংলা ভাষা বা বাঙালির সেখানেও আছে বলে আমরা জানতে পারি। এই আমাদের রাষ্ট্রভাষা, তো এই রাষ্ট্রভাষাটা হলো আমাদের একবারে যে কাকে বলে, মানে রাষ্ট্রের প্রত্যেকটি বিশেষ কাজে ব্যবহৃত, প্রত্যেকটি কাজে যে ভাষা ব্যবহৃত এবং নির্দেশিত, এটা সংবিধান স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্রের সংবিধান স্বীকৃত যে ভাষা তাকেই বলে রাষ্ট্রভাষা। এখন রাষ্ট্রের আমাদের সংবিধানে যেমন আমরা শিক্ষাদান করি বা আমাদের পাঠ প্রদান হয় বা শিক্ষা প্রদান করা হয় যে ভাষা, তারপরে সাহিত্য রচনা করা, সংবাদ যে আমাদের প্রচার করা হয় সেইগুলো সহ আমাদের যে পত্রিকাগুলো রয়েছে, জাতীয় পত্রিকা সহ অন্যান্য পত্রিকা, অর্থাৎ সংবাদ মাধ্যম সহ আমাদের শিক্ষা প্রদান, সাহিত্য, সাময়িকী, সংস্কৃতি সব কিছুতেই, অর্থাৎ প্রত্যেকটি লিখিত এবং মৌখিক জায়গায় ব্যবহারের জন্য রাষ্ট্রের সংবিধান স্বীকৃত যে ভাষা সেটি হলো রাষ্ট্রভাষা। তো আমাদের রাষ্ট্রভাষা হলো আমাদের বাংলা ভাষা। রাষ্ট্রের প্রত্যেকটি কাজে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা যত বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, এবং আপামর জনসাধারণের যে ভাষায় আমরা লিখে অথবা মুখে আমাদের মনে ভাব প্রকাশ করি, সমস্ত আমাদের এই বিভাগ বা এই পর্যায়গুলো যে ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় যে চলছে সেটি আমরা বলছি রাষ্ট্রভাষা। তো আমাদের রাষ্ট্রভাষার সংবিধান নিয়ে আমাদের স্পষ্ট লেখা আছে সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে যে প্রজাতন্ত্রের একমাত্র ভাষা হবে বাংলা ভাষা। তো আমাদের একমাত্র প্রজাতন্ত্রের সকলের ভাষা হলো বাংলা ভাষা। আমাদের এইগুলো আমাদের রাষ্ট্রভাষা। আমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছি যে ভাষা কাকে বলে, এবং ভাষার আমাদের যে অন্যান্য যে বিষয় যেমন মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষা কী জিনিস এবং রাষ্ট্রভাষা কী, এগুলো এবং আমাদের ভাষার সংজ্ঞা আমরা এগুলো জানতে পারলাম। এগুলো বহু নির্বাচনীতে আসবে। প্রশ্ন হতে পারে যে বাকযন্ত্র কী, তো বাকযন্ত্র আমরা বুঝতে পারছি। এরপরে প্রশ্ন হতে পারে যে ভাষা কাকে বলে, ধ্বনি কাকে বলে, ভাষার উপকরণ কী বা ভাষার মৌলিক উপাদান কী, এইগুলো আমাদের বহু নির্বাচনীতে প্রশ্ন আসবে। এছাড়াও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখান থেকে ছোট্ট করে একটা অংশ তুলে দিয়ে বলতে পারে যে এটি কার দেয়া, এখানে হতে পারে ডক্টর সুনীতি কুমার, অংশ না থাকলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন। হ্যাঁ, তাহলে আমরা উত্তর দিয়ে দিব সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এছাড়াও সংবিধানের কথায় রাষ্ট্রভাষা বাংলার কথা লেখা আছে, এটাও একটা পরীক্ষায় আসতে পারে। ভাষাভাষীর দিক থেকে বা জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কততম, পৃথিবীতে কতগুলো ভাষা আমাদের প্রচলিত আছে বা প্রতিষ্ঠিত, ৩,৫০০-এর অধিক, একটু আগে বলেছি আমি। তো এই প্রশ্নগুলো আমাদের বহু নির্বাচনীতে আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা এরপরে যে অংশ রয়েছে, আমরা ভাষার রীতি, সাধু চলিত এর বৈশিষ্ট্য, এগুলো আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।